পুলিশ যদি তাকে খোঁজে, নিজের ছেলে বলে বারবার বাঁচাতে পারবেন কিনা জানি না। আরে কিসের পুলিশ? আমার ছেলেও পুলিশ, কেন ওর ছায়াও তাকে খুঁজে পাবে না? সে হিংস্র, তবে বুদ্ধিহীন নয়। কিন্তু আমাদের এখন তাকে প্রয়োজন। তাকে ফোন দিন, আসতে বলুন। আলফাজ সাহেব চেয়ারে বসলেন। মন্ত্রিসভার বর্তমান সরকারের বুদ্ধিদাতা প্রতিমন্ত্রী বলা যায় আলফাজ সাহেবকে, আর তার সবকিছুতে আছে সেই মিস্টার রহস্যময়। কিন্তু কে রহস্যময়? ইস্তাকের কথা মতো রহস্যময়কে কল দেয় তিনি, কিন্তু ওপাশ থেকে অর্ক নামের একটা ছেলে ফোন রিসিভ করে। আলফাজ ইস্তাকের কাছে ফোন বাড়িয়ে দেয়। ইস্তাক বলল, অর্ক ফোন কেটে দেয়। ইস্তাক বিরক্ত হয়ে ফোনটা টেবিলের উপর ছুঁড়ে দেয়। আলফাজ সাহেব হাসতে থাকে। উনি কোথায়? ওনার নামটা তো জানি না। রহস্যময় স্যার কোথায়? উনি আছে তার কাছে। বড় স্যার খুঁজছে। বড় স্যার খুঁজলে তিনি ফোন দেবেন না। রহস্যময় স্যার বুঝে যাবেন তাকে কখন খোঁজা হচ্ছে, আর সেটা আলফাজ স্যারই খুঁজতো, তোমাকে বলতো না। সত্যিই দরকার থাকে? সময় মতো পেয়ে যাবে। অর্ক ফোন কেটে দেয়। ইস্তাক বিরক্ত হয়ে ফোনটা টেবিলের উপর ছুঁড়ে দেয়। আলফাজ সাহেব হাসতে থাকে। তিনি চা শেষ করে ইস্তাকের দিকে তাকায়। ইস্তাক বলে, রহস্যময় কে, কেন কিছু বলেন না আপনি? ওর মতো চললে পার্টিতে কোনো তাকে রাখছেন। সবার বেলাতে আপনি কড়া আইন করলেও রহস্যময়ের ব্যাপারে সবসময় এমন কেন করেন? কি কি করেছে? না তার নাম আমরা জানি, আর না তেমন বড় কিছু করে। আমার পেছনেও কতগুলো লোক এনে দেন। আমি নিজেও আপনার জন্য এমন পদ এনে দিতে পারবো। তুমি না বললে লোক এনে দিতে তোমার পেছনে? আর ওর লোক লাগে না, সে একাই করে দেয়, বুঝলে? তাকে বিরক্ত করো না। কেন তাকে প্রয়োজন সেটা বলো। পুলিশ অফিসার সাদমান তাকে খুঁজছে। আমাদের ওপর সন্দেহ করলেও সাহসের অভাবে কিছু করতে পারছে না। রহস্যময়কে খুঁজছে ও অনেক আগে থেকে। সে না আসলে বোঝাতে পারবো না। আলিফও সমস্যা করছে। অর্ককে জানিয়ে দাও, বাকিটাও করে নেবে। আপাতত তাকে বিরক্ত না করেই ভালো। আলফাজ সাহেব কথাটা বলে পার্টি অফিস থেকে বের হলেন। মিস্টার রহস্যময় ছেলেটার নাম এ অব্দি কেউ জানে না। আলফাজ সাহেব ছাড়া তাকে কেউ দেখেওনি। সেদিন বর্ষাদের ফাংশনে সেই নেতেছিল। জিসানকে সেদিন হাসিবের থেকে বাঁচিয়েছিল, আবার বর্ষাকেও সেভ করেছে। রহস্যময় ব্যক্তিটা আসলে কে? কেন তার অস্তিত্বের খোঁজ পাওয়া যায় না? ইস্তাক রুম থেকে বের হলো। পকেট থেকে ফোন বের করে। আলিফের নাম্বার বের করে কল দেয়। আলিফ রিসিভ করে। বলো, তোমার সেই রহস্যময় মানুষের কোনো খবর পেলে? না, সে খুব বুদ্ধিমান, তবে তাকে ট্রাফে ফেলে ঠিকই আনবো সামনে। অন্যদিকে জিসান অনুভব করছিস যখন তখন কল দিয়ে বকা শুনবি, তবে আমার বিশ্বাস সাইফ ভাই তোকে বকবে না। আমিও জানি একমাত্র ওই ছেলেটাই তোকে ভালোবাসে। বর্ষা ফোন কেটে দেয়। নীরা বর্ষার দিকে তাকিয়ে থাকে। নীরার এগুলো পছন্দ না, তবুও বর্ষা ওর বেস্ট ফ্রেন্ড, তাই বর্ষার সঙ্গ দিতেই হচ্ছে। বর্ষাকে নীরা বলে, তুই কবে এসব বন্ধ করবি? কখনো না। শোন, ছেলেরা কেমন স্বভাবের জানিস না তুই। বিয়ে বাড়িতে গেলাম, ছেলেরা একবার দেখেই পছন্দ করে প্রপোজ করে দেয়। সরাসরি এসে বলে ভালোবাসি। ভালোবাসা কখনো সাময়িক পরিচয় হয় না। ভালোবাসা কখনো সাময়িক পরিচয় হয় না, বুঝছিস তো? আবার কোনো ছেলের প্রপোজাল না করে দিবি, সে পরে আরো কোন আকর্ষণীয় মেয়ে দেখবে, তাকেও প্রপোজ করবে। ভালোবাসি বলবে তাকে যে। এটা কিভাবে হয়? আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে অন্যকে কেন প্রপোজ করবে? এই সব ছেলেদেরকেই আমি কষ্ট দিই। সাইফ, আকাশ, সুমন, এদের সবারই গার্লফ্রেন্ড ছিল। আমি খোঁজ নিয়েছি, আর আমাকে প্রপোজ করে তারা ওদের সাথে ব্রেকআপ করেছে। এই সব ছেলেদের কি এত সহজে ছাড়বো আমি? বোঝাবো মেয়েরা কোনো ইচ্ছের জিনিস না, চাইলে ছুঁড়ে মারতে হবে। কিন্তু ওরা তো তোকে ভালোবাসে, এটা সত্যি। কিন্তু তুই যে কষ্ট দিয়েছিস, দেখবি একদিন ভালোবাসা পাওয়ার জন্য কাঁদবি। পেয়ে গিয়েছি সেই ভালোবাসা, আর সে হলো তোর কাজিন জিশান। আমি জিশানকে ভালোবাসি, আর জিশানও আমাকে ভালোবাসে। জানিস ওই দিন যে ডান্স করেছিল ওটা কে? সে ছিল জিশান। রহস্যময় ব্যক্তিটা হলো সেই জিশান।
কি মানে সেই দিনের ওই ছেলেটা ছিল জিসান ভাইয়া? হুম। দুজনে বসে গল্প করতে থাকে। এদিকে সাহেব বারবার ফোন দিচ্ছে বর্ষাকে। বর্ষা যেন এমনটাই চেয়েছিল, তবে কিছুদিন এসব থেকে নিজেকে বিরত রাখবে। জিসানকে সে কিছুই বলবে না, সে এমন প্লেগার। তবে জিসানকে সে অনেক ভালোবাসবে। কালকে গ্রামে যাবে ওরা সবাই। সকাল হয়েছে। বর্ষার কানে খুব জোরে মিউজিক বাজার শব্দ আসতে থাকে। সকাল হয়েছে কিছু সময় আগে। সাউন্ড বক্সে খুব জোরে গান শুনতে পায় বর্ষা। শাহরুখ খানের হামকো হামিসে গানটা রিমেক করে নতুন ভার্সনের ডিজে বানিয়ে গান করা হয়েছে। বর্ষা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। রুমের লাইট অন করতে দেখতে পেল ওর বিছানার পাশে কতগুলো টকটকে তাজা লাল গোলাপ রাখা। বর্ষা গোলাপগুলো হাতে নিল। এখনো যেন সকালে পড়া শিশিরের ভেজা আর্দ্রতা প্রবাহমান। জিসানেরও মিউজিকের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে সিগারেটের প্যাকেট খুঁজতে থাকে। সকালে ঘুম ভাঙার পর খালি পেটে ছেলেদের সিগারেট খাওয়াটা অভ্যাস। জিসান কখনো নিজের রুমে বসে সিগারেট খায় না। সে প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন জ্বালিয়ে নিল। তারপর ব্যালকনিতে সে সিগারেট টানতে থাকে। বাড়ির উঠানে গাড়ি রাখা। কি হচ্ছে জিসান দেখার জন্য সিগারেট নিভে যখনই চলে আসবে তখনই ওর পায়ে ফুলের টব লেগে টব পড়ে যায়। টবে গোলাপ থাকায় পড়ার কারণে ফুলটা নষ্ট হয়ে গেল। জিসান ফুলের দিকে তাকিয়ে বলল, ইস, ফুলটা নষ্ট করে দিলাম, বাইরে নিয়ে যাই, অতসীকে দেওয়া যাবে। জিসান কথাটা ভাবতে ভাবতে ফুলটা হাতে নিল। সে ফুল হাতে নিয়ে এগিয়ে আসছে। বর্ষা ফুলের তোড়াটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হয়। এতক্ষণ বিছানায় বসে সে ভাবছিল, কে আমাকে ফুল দিয়েছে এতগুলো ফুল? নিশ্চয়ই কাছের মানুষ ছাড়া কেউ ফুল দিবে না। তারপর বর্ষার রুম থেকে বেরিয়ে দেখে জিসানের হাতে একটি গোলাপ। বর্ষার হাতে ফুলের তোড়া, তাজা গোলাপ ধরে রেখেছে সে। বর্ষা জিসানকে দেখেই রাখলো। জিশান, শোনো। বলো। এত ভালোবাসে আমাকে। মানে কি হলো? জানো জিশান, আমি না কল্পনা করতাম যে আমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে, সেই আমার সবকিছু বুঝে ফেলবে। তুমি ঠিক সেটাই বুঝে গেলে। কি করেছি আমি? মজা করছো কেন? আমার বিছানায় পাশে ফুল রেখে গিয়েছো, ভাবছো আমি জানতে পারবো না? বর্ষা এতটাও বোকা না যে তাকে কতটুকু কে ভালোবাসে সেটা বর্ষা জানে, বুঝলে মিস্টার জিশান? আমি মানে আসলে থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার হাতে ফুল আছে, আমার বিছানার পাশে তুমিই রেখেছো। জিশান, আমাকে তো পটিয়ে ফেললা তাড়াতাড়ি, এটা কিন্তু ঠিক না। বর্ষা কথাটা বলে জিসানের কাছে যে জিসানের কাল টেনে ধরে একটু আদর করে সেখান থেকে চলে যায়। জিসান শুধু নির্বাক দৃষ্টিতে বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু শব্দ করে হেসে দিয়ে বলে, আরে বাহ, না চাইতেই সব হয়ে গেল। ফুল নষ্ট করে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম, অথচ কোথা থেকে কি হলো? বর্ষাকে ফুল দিলাম না আমি, হয়ে গেলাম রিয়েল লাভার। বাহ, কিয়া সিন হে, কিয়া মাজাক হে। ফুলগুলো আমি রেখেছিলাম, ভাগ্যটা দেখ, বর্ষা তোকেই বুঝলো, অথচ আমি ফুল দিলাম, ক্রেডিট তুই পেয়েছিস। ও ব্রো, লুজার বয়, সো স্যাড ম্যান। হাসি পাচ্ছে তোর লুজার মুখটা দেখে। আহালে বাবুতা, আমাল কাঁদে না গো। চুপ কর, সামনে থেকে যা। এই জিসান কারো অর্ডার মানে না। শোন বর্ষা, এখন আমার তাই এসবের মধ্যে জড়াবি না একদমই, না হলে তোকে মেরে ফেলবো আমি। আচ্ছা, মারিস। আবির কথাটা বলে সেখান থেকে চলে আসে। জিসান পাত্তা দেয় না। জিসান অনেক হ্যাপি। জিসান এসে মিউজিক সিস্টেমের সামনে আসে। রাতুলকে সরিয়ে দিয়ে সে চেয়ারে বসে মিউজিক অন করে দেয়। বিট বাড়ি দিয়ে সে অরিজিৎ সিং এর কাল্লে পিয়ার কাল্লে গানটি বাজাতে থাকে। বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে। বর্ষা জিসানকে দেখতে থাকে, জিসানও বর্ষাকে দেখতে থাকে। আবির যে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষার বোন শয়তানিতে ভরে আছে। আবিরকে দেখে বলে, কাল রাতে স্বপ্ন দেখেছিলাম একটা সাধারণ ছেলে, ঠিক তোমার মতো একটা ছেলে আমাকে তার করে যাওয়ার জন্য কত কিছুই না করছে। স্বপ্নটা সত্যি হবে না, তবে আফসোস হচ্ছে। সত্যিও তো হতে পারে। কিভাবে? তুমি তো আমাকে খারাপ ভাবো, বোঝা যায়। আমি অনেকটাই খারাপ, সেজন্য খারাপদের তোমাদের মতো ভালো ইনোসেন্ট ছেলে ভালোবাসবে না। সুযোগ তো দাও, দেখো ভালোবাসা বিশালতা ধারণ করবে। একটা শর্ত আছে, রাখবি? আমি যে তোমার সাথে রিলেশনে থাকবো এটা কাউকে বলা যাবে না। বাইরে থেকে মনে হবে আমরা একে অপরের সাথে কথা বলি না।
কিন্তু ভেতরে ভেতরে আমরা প্রেম করব। সবাইকে বুঝতে দেব না কিছু। কেন এমন করছি জানো? কেন? কারণ আব্বু হয়তো বিয়ের কথা বলবে তখন। এরপর যদি বলি আমি জুনিয়র একটা ছেলেকে ভালোবাসি, তাহলে কেমন হবে? আর আসল কথা, আমি এখন বিয়ে করতে চাই না। বুঝতে পারছো কি বলছি? ওকে, এটা আর এমন কঠিন শর্ত কি? ওকে রাজি। সত্যি আমাকে ভালোবাসবে তো বর্ষা? আমি তো খ্যাত লুজার। এরকম ছেলে কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে। আমি তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা খুঁজে পেয়েছি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো বর্ষা? এই হলো ছেলেদের সমস্যা। রিলেশন শুরুই হলো আগে থেকে সব ভাবতে শুরু করে। থাক, ভালোবাসতে হবে না। আরে মজা করছিলাম। আচ্ছা, রেডি হও, গ্রামে যেতে হবে তো। তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না? সালোয়ার কামিজের সাথে এক পাশ দিয়ে ওড়না, চুলগুলো স্টাইল করে বাঁধবা। তোমাকে অনেক কিউট লাগবে। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বর্ষা মনে মনে বলে, হোট শালা, এসবকে পরে আমার যা ভালো লাগে সেটাই পরবো। জিসান এসে ওর পাশে দাঁড়ালো। বর্ষা জিসানের দিকে তাকাতেই জিসান বলল, আবির এসে কি বলেছিল? তেমন কিছু না, কোন ড্রেস পরবো জানতে চাইলো। কি পরবা? তোমার যা ভালো লাগে সেটাই পরবা, এতেই তোমাকে সুন্দরী লাগবে। পরবো। কত খেয়াল রাখো আমাকে। আমার ভালো লাগাগুলো তুমি খেয়াল রাখো। কেয়ারিং বয়ফ্রেন্ড। আচ্ছা জিশান, একটা কথা বলার ছিল। আমরা যে রিলেশনে আছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। জানলে আমাকে তখনই বিয়ে দেবে। আমি এখন বিয়ে করতে চাই না। একটা বড় কারণও আছে, যা তোমাকে পরে বলবো। আপাতত আমাদের রিলেশনশিপটা হাইড করে রাখবো। সবার সামনে আমরা এমন ভাব দেখাবো যেন কেউ কাউকে চিনি না। সবার আড়ালে একে অপরকে অনেক ভালোবাসবো। বুঝেছো? ওকে, এটা এমন কি, ভালোই হবে। ওকে, যাই, রেডি হয়ে আসি। বর্ষা কথাটা বলে চলে যায়। জিসান মনে মনে হাসে, কারণ সেও চাইছিল না বর্ষার সাথে রিলেশনশিপটা জানুক সবাই, কারণ সে বাকি মেয়েদের সাথে ফ্লার্ট করতে পারবে না। এতে জিসানেরও লাভ হয়েছে। প্লে বয় আর প্লে গার্ল দুজনেই যখন রিলেশনশিপ হাইড করতে চায় তখন বুঝতে হবে এর মধ্যে বিশাল ঘাপলা আছে। ওইদিকে আলিফ একটি ফাঁকা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ইস্তাক বাইক নিয়ে আলিফের কাছে এসে থামলো। বাইক থেকে নেমে এসে আলিফের সামনে যায়। আলিফ চোখে সানগ্লাস, বুকে হাত বেঁধে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইস্তাক এসেই বলে, মিস্টার রহস্যময়কে তা জানি না। আলফাজ সাহেবের ছেলে, সে এতটুকুই জানে। কখনো তাকে কেউ দেখেনি। কেবল আলফাজ সাহেব যখনই ঝামেলাতে আটকা পড়ে তখন মিস্টার রহস্যময় হাজির হয়। দেখো ইস্তাক, আমার এত কিছু জানার তো দরকার নেই। মিস্টার রহস্যময়ের জন্য আমি বারবার মন্ত্রিসভার কাছে নিয়োজিত হতে পারছি না। আমার তাকে চাই, আর খুব শীঘ্রই ফিরে আসব। আমার ওকেই দরকার। কোথায় যাচ্ছেন আপনি? গ্রামে যাব। আমার বোনের ছেলের বিয়ের কথা হচ্ছে, সেখানে যেতে হবে। ওফ, ওকে যান। ফিরে আসলেই সব জানতে পারবেন। আলফাজ স্যারের ছেলে মিস্টার রহস্যময় তাহলে এতদিন কোথায় ছিল? আলিফ আর কোন কথা বলেন না। তিনি গাড়িতে উঠে চালিয়ে চলে গেলেন। উদ্দেশ্য গ্রামে যাবেন তিনি। গ্রামে তার বোনের ছেলে নীরবের বিয়ের কথা চলছে, বড় একটি পরিবারের সাথে। আলিফ সাহেব সেখানেই যাচ্ছেন। আলফাজ সাহেব বাড়িতে বসে আছেন, হাতে পত্রিকা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তাকিয়ে দেখে কতগুলো পুলিশ প্রবেশ করছে। আলফাজ সাহেবের বাসায় পুলিশ? ব্যাপারটা বেশ গুরুতর। আলফাজ সাহেব পত্রিকায় টেবিলের উপর রাখলেন। পুলিশ কমিশনার এসে দাঁড়ালেন সামনে। আলফাজ সাহেব বসতে বললেন তাকে। বসুন। সকালে কি মনে করে? ওই যে মিস্টার রহস্যময়কে খুঁজে পেতে হবে আমাদের। 3 বছর আগে মিস্টার রহস্যময়কে আপনি সামনে আনছিলেন, মানে বলেছিলেন আপনার ছেলে যতদিন হচ্ছে ততদিন আপনার কোনো সিকিউরিটি লাগবে না। আসলে ঘটনা এটা না। 3 বছরের মাথায় আপনার ছেলে আপনাকে এই পজিশনে আনার জন্য আলিফ সাহেবকে ধ্বংস করে দিয়েছে। ওনার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসছিল, কিন্তু আপনার ছেলে সেটার ফায়দা নিয়ে আপনাকে উপরে তুলেছে আর আলিফ সাহেবকে নিচু করে দিয়েছে। তো এটাই তো পলিটিক্স। দেখুন অফিসার, এসব ভালোবাসা প্রেম বাচ্চাদের বিষয়।
দু একটা প্রেম হবে, যাবে আসবে, এসব নিয়ে তো মাথা ঘামালে চলে না। এখন এসব নিয়ে কেন প্রশ্ন আসছে? দেখুন স্যার, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে দেশেই আছে, আর সে আবার ক্রাইম করে বেড়াবে। এজন্য তাকে আমাদের চাই। পারলে তাকে ধরুন, আমি রিল্যাক্স মোডে আছি, আর সে যে আমার ছেলে এটাও প্রমাণ করুন। আলফাজ সাহেব আর কথা বাড়ালো না। তিনি পার্টি অফিসের জন্য রেডি হয়ে চলে যেতে লাগলেন। রাতুল, ফারাদ, অতসী সবাই রেডি হয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। বেশ স্টাইলিশ পোশাক পরেছে সবাই। নীরা আসলো শাড়ি পরে। মেয়েটাকে কালো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে। আবিরও বেরিয়ে এলো নীরার পেছনে। আবির একটা ঢিলে ঢালা পাঞ্জাবি পরেছে, তাও অ্যাশ কালারের পাঞ্জাবি, মানাচ্ছে না একদমই আবিরকে। নীরা বলল, কি ব্যাপার আবির, তুই এমন খ্যাত হয়ে গ্রামে যাবি নাকি? গ্রামের মানুষেরা সাদাসিধে, এত স্টাইল তারা বোঝে না। খ্যাত মানেই ওদের মতো হবে, গর্জিয়াসের তো কিছু নেই। ওদিকে তাকা। আবির ঘুরে তাকায়। জিসান আসছে, গায়ে একটি নেভি ব্লু কালারের টি শার্ট, ভিতরে সাদা টি শার্টে ঘোষদের আর্ট করা ছবি, গায়ে গোটানো স্টাইলে প্যান্ট ও লোফার, হাতে একটি ক্যামেরা। বেশ স্মার্টলি হেঁটে হেঁটে সে এগিয়ে আসে নীরাদের কাছে। নীরা জিসানকে দেখে বলল, ভাইয়া তোমাকে তো সুপার লাগছে, মেয়ে পটানো স্টাইল। তো আমি কি কারো মতো লুজার খ্যাত নাকি? নীরা হিরো আলমও হয়ে থাকে স্টাইলিশ, এসব হিরো আলম কত দেখলাম। নীরা, কাউকে আমাকে নিয়ে কিছু বলতে বারণ করো। আমি কারণ আমি কিছু বলিনি। শুরু হয়ে গেল তোদের ঝগড়া। ভাই তোরা আউদো এক পিতার ছেলে তো। আমি তো উড়ে আসছিলাম, তাই না? হয়তো। নীরার কথা শুনে সবাই পেছনে তাকায়। বর্ষার শার্ট, জিন্স এগুলো পরেই আসছে, চুলগুলো স্টাইল করে বাঁধা, ঠোঁটে লিপস্টিক দেয়া, বেশ সেজে শেষে। আবির রাগে চোখে তাকায় বর্ষার দিকে। বর্ষা আবিরের দিকে তাকিয়ে একটু হাসলো। আবির বর্ষার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে বর্ষার শর্তের কথা, তাই সে পিছিয়ে আসে। ওদিকে জিসান বর্ষার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো অবলোকন করতে থাকে। বর্ষার অনেক কিছুই যেন বোঝা যাচ্ছে। জিসান ক্যামেরা হাতে নিল, বর্ষার দিকে ধরে কয়েকটা ছবি তুলে নিল সে। জিসান বর্ষাকে ভালোবাসে, তবে অতটাও না যতটা আবির ভালোবাসে। জিসানের ভালোবাসার উদ্দেশ্য খারাপ, বিয়ের আগেই বর্ষাকে কাছে পেতে চায়। আর আবিরের ভালোবাসার বিশালতা অনেক, উদ্দেশ্যহীন ভালোবাসা আবিরের। তবে আবির অনেক হ্যাপি, বর্ষাকে সে পেয়ে গেছে, সময়ের অপেক্ষা মাত্র। আর বর্ষা, সে ভালোবাসা নিয়ে গেম খেলতেই ভালোবাসে। বর্ষা নীরার পাশে এসে দাঁড়ালো। সবাই এক এক করে রেডি হয়ে উঠানে জড়ো হয়। নীরা বর্ষার ড্রেসের অবস্থা দেখে বলে, কি ধরনের ড্রেস এগুলা? চেঞ্জ কর যা। চুপ। তোর আবির বলে সালোয়ার পরতে, কি জঘন্য পছন্দ তোর ভাইয়ের। অথচ জিশানকে দেখ, আমাকে বলে আমার যেটা ভালো লাগে সেটাই পরতে। দেখছিস কত ভালোবাসে, কোনো অধিকারই নেই। কিন্তু আবির শুরুতেই এটা করো না সেটা করো না, উফ, ভালো লাগে না। শোন, যে তোকে ভালোবাসবে সে কখনো তোর খারাপ চাইবে না, তাই ভালো খারাপ সব। এতটা নিচ, এতটা জঘন্য। ছি আবির, আমি তোমাকে শুধু ভেবেছিলাম খ্যাত, লুজার, হাবাগোবা। কিন্তু না, তুমি ভুল। তুমি এতটা খারাপ মনের মানুষ আমার জানাই ছিল না। কি হয়েছে ম্যাম, এখানে কোনো সমস্যা? রনি এসে বর্ষার মুখ নয় বুকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু বর্ষা সেটা নজরেই পড়ে না। সে আবিরের দিকে তাকিয়ে আছে। তবে পরিস্থিতি সামলাতে বর্ষা বলল, না মিস্টার হিরো, কোনো সমস্যা নেই। আমার ছোট ভাইয়ের মতো একটা ছেলেকে একটু শাসন করেছি। যান এখান থেকে। না, কোনো সমস্যা হলে বলতে পারেন, আমি বিনা দ্বিধায় হেল্প করব। বললো না সমস্যা নেই, এখান থেকে যান। চুপ কর শালা। আচ্ছা ম্যাম, আসি। রনি সেখান থেকে চলে যায় টং দোকানে। বর্ষা আবারও আবিরের দিকে তাকায়। বর্ষা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আবির ওর হাতে থাকা ওড়নাটা বর্ষার মাথার উপর দিয়ে বুকের উপর দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর ওর হাত ধরে টেনে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। রনি বিরক্ত হয়ে আবিরকে গালি দিতে থাকে। শালা মা, দেখতেও দিলি না ঠিক মতো। মেয়েরা হামক। ছেলেটা বুঝতে পেরেছে আমরা তাকে দেখছি, মজা নিচ্ছি, কল্পনাতে বিছানা গরম করছি, অথচ মেয়েটা বুঝলোই না। সবাই বের হোক, পালাবে দেখছি। তুই শুধু মেয়ের নাম্বার নেই, আমরা ছেলেটারে ধরে বোঝাবো গার্ডের স্বাদ কেমন হয়। আবির সবার শেষে বসে খাবার টেবিলে। বর্ষা বিরক্ত নিয়ে নীরার পাশে যে বসে। সবারই খাওয়া প্রায় শেষ। আবিরের খাবার চলে আসে। সবাই তখন খাবার শেষ করে উঠে যেতে থাকে।
বড় আব্বু ইরাত সাহেব আবিরের দিকে তাকায়, আবিরকে বলে, ক্ষুধা লাগছে তো বড় আব্বু, একটু খাই। সবাই বাইরে আসে। বর্ষা না খেয়েই নীরার সাথে বাইরে চলে আসে। নীরা এতক্ষণ দেখেনি বর্ষার গায়ে ওড়না পেঁচানো। নীরা ফোন চাপা অফ রেখে বর্ষার দিকে হা করে তাকিয়ে থাকে। বর্ষা নীরার এমন তাকানো দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? তোর গায়ে ওড়না? বাহ, কে পরিয়ে দিয়েছে? দারুণ লাগছে। তুই তাহলে ওড়না ব্যবহার করলি? আরে ধুর, তোর লুজার খ্যাত ভাই এটা পরিয়ে দিয়েছে। অসহ্য লাগছে, বচ্চার ছেলে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। চুপ কর। ও কেমন জানি আমি? কেমন বেয়াদব একটা ছেলে। দিশান এসে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষা দিশানকে দেখে আসলো। অনেকটাই ভালো লাগছে এখন। বর্ষা দিশানের সঙ্গ সবসময় পেতে চায়, কিন্তু হয়ে উঠছে না। দিশানের সাথে একটু সাইডে বসলো বর্ষা। জিসানকে বলে, জিশান, তুমি যাকে ভালোবাসবে তার উপর অধিকার খাটাবে নাকি স্বাধীনতা কেড়ে নেবে? অবশ্যই স্বাধীনতা দেব, তোমার যা ভালো লাগবে তাই করো। জানো, ওই দোকানে থাকা কয়েকটা ছেলে আমার দিকে হা করে তাকিয়েছিল। ভাবখানা দেখে মনে হচ্ছিল এমন সুন্দরী মেয়ে ওরা কোনোদিন দেখেনি। দেখতে হবে না কার গার্লফ্রেন্ড, সুন্দরী তো হতেই হবে। আর আমার জানটাকে ওরা দেখবেই, এতে ক্ষতি কিসের? সুন্দর জিনিসকে দেখতেই পারে। জিশান, তুমি এত ভালো কেন? আমির একটা অসহ্যকর ছেলে, মন চাচ্ছে ওরে কয়েকটা চড় দিক। দেখতে ইচ্ছে করে না আমার। দিন দিন সে আরো বিরক্তিকর হয়ে যাচ্ছে। সে কোথায়? এখনো ভিতরে? দাঁড়াও, আবিরকে রেখেই আমরা সবাই চলে যাব। ওকে একটু শাস্তি তো পেতেই হবে। সবাই রেস্টুরেন্ট থেকে বাইরে আসি। আবিরকে রেখে গেলে সে বুঝতেও পারবে না। জিসান কথাটা বলে সবার কাছে আসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আমরা কখন পৌঁছাবো? সবাই তো রেডি হয়ে গাড়িতে বসে আছে, সবাই ওঠো, দেরি কেন করছো তোমরা? জিসান সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। ইরাত সাহেব ফোনে কথা বলছিলেন। তিনি এসে শুধু জিসানকে জিজ্ঞাসা করে সবাই কি গাড়িতে উঠেছে। জিসান অকপটে রিপ্লাই দেয়, হ্যাঁ আব্বু উঠেছে, চলো তো তাড়াতাড়ি গ্রাম করবো। সবাই গাড়িতে উঠে বসলো। রনি জানালার কাছে আসে। বর্ষা একটা কাগজের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়ে জানালা দিয়ে কাগজটি ছুড়ে দেয়। গাড়ি স্টার্ট করা হলো। আবির খাবার শেষ করে ওয়াশরুমে যে হালকাভাবে ফ্রেশ হতে থাকে। বর্ষার ডান গালে জ্বর দিয়েছে, হালকা ব্যথা হয়েছে ওর, তবে আবির কিছুই মনে করেনি। সে এটাকে ভালোবাসার স্পর্শ হিসেবেই গ্রহণ করেছে। আবির ফ্রেশ হয়ে বাইরে বের হলো। বিলের ওখানে আসতেই রেস্টুরেন্ট মামা জানায় অলরেডি বিল পে করা শেষ। আবির ঘুরে বাইরে তাকায়, দেখে সেখানে ওদের কোনো গাড়ি নেই। আবির সামনে পিছনে তাকায়, কিন্তু গাড়ির কোনো চিহ্নই নেই। আবির পকেটে হাত দেয়, ফোন বের করে কল দিতে যাবে, তখনই রনি এসে সামনে দাঁড়ায়। আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আবিরের ফোন ওর হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলে, কি মাম্মা, তখন তো হিরো হয়ে মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে গেলেন। দেখেন আপনার হিরোইনের নাম্বার আমার হাতে। রনি কাগজ নাড়িয়ে আবিরকে দেখাতে থাকে। আবির সাথে সাথে কাগজ কেটে নিয়ে ছিঁড়ে দেয়। রনি চিৎকার দিয়ে ওঠে। রাগে আবিরের ফোনও রাস্তায় ছুটে মারে রনি। আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরে গালে পর পর দুটো চড় বসিয়ে দেয়। আবির কিছুই বলতে পারে না, ব্যথায় আর ভয়ে সে যেন কেঁদে ফেলে। এমনিতে সে হাবাগোবা একটা ছেলে, তার উপর আবির কিভাবে মারছে। ভাই আমাকে কেন মারছেন? তুই ওর নাম্বার ছিঁড়ে দিয়েছিস কেন? জানিস ওরে আমার ভালো লাগছে। ওই ওরে ধর। রনির কথা মতো ওরা তিনজন ছেলে দৌড়ে আসে। আবিরকে ওরা চারজন পেটাতে থাকে। আবির রাস্তার উপর শুয়ে পড়ে। ওরা সমানে লাথি মারে। আবির চিৎকার করে ওঠে। সে অসহায়, কিছুই যেন তার করার নেই। সে ভয়ে চুপসে গেছে। ইচ্ছে মতো আবিরকে ওরা পেটাতে থাকে। দিশানেরা গ্রামে এসে পৌঁছলো। বিশাল বড় একটি প্রাসাদ টাইপ বাড়ি নীরার নানুর। 4টি গাড়ি এসে থেমেছে সেখানে। সবাই এক এক করে নামলো। নীরার নানু এসে নীরাকে আগে জড়িয়ে ধরে, তারপর সবার সাথে বেশ হাসি মুখেই কুশল বিনিময় করে। নীরাকে সবাই অনেক আদর করে। নানুমণিরা আরো বেশি আদর করে। দিশান ভেবেছিল খুব সিম্পল বাড়ি হবে, কিন্তু না, দিশান এসে অবাক হয়ে গেছে এত বড় বাড়ি দেখে। নীরার কাছে যায়ও। নীরা শোন, বলো, কি হয়েছে? তোর মাকে কি বড় আব্বু পালিয়ে নিয়ে গেছিল? না হলে তোর নানু তো বড় আব্বুর আম্মুকের সাথে জীবনেও তোর মাকে বিয়ে দিত না। কি বলো এসব? আমি জানি না। বুঝেছি। তা তোর সেই চান্দু কোথায়? কি নাম তার? নীরবর নাম, কয়েকবারই পরেই বাসা, ভালো একটা ছেলে।
যাকে ভালোবাসা হয় সেই পৃথিবীর সবচাইতে ভালো হয়। হ্যাঁ, যেমন তুই সবার কাছে ভালো। বাদ দে, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। বসার দিকে এলাকা বা বাড়ির সবাই তাকিয়ে আছে, কারণ গ্রামে এমন শার্ট প্যান্ট পরা মেয়েদের দেখাই যায় না। বর্ষা যেন একটি এলিয়েন, ভুল করে সেখানে চলে এসেছে। নীরা, বর্ষা, জিসান, অতসী সবাই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে নীরার চোখ চেপে ধরে। নীরা হাতের উপর হাত রেখে বোঝার চেষ্টা করে কে এসেছে পেছন থেকে। নীরা অনুভব করে বলে, শুভ, আমি জানি এটা তুই, সামনে আয়। তুই আমাকে কিভাবে চিনে ফেলিস? শুভ নীরার কথার উত্তর দিয়ে সামনে এগিয়ে আসে, কিন্তু ভুল করে বর্ষার পায়ের উপর পা দিয়ে আসে। সাথে একটু হালকা ধাক্কা লাগে। বর্ষার টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু শুভ এক হাত ধরে এক ঝটকা টান দিয়ে বর্ষাকে টেনে সোজা করে দাঁড় করালো। বর্ষা চমকে যায়। শুভ বর্ষার দিকে তাকায় না, নীরার সামনে এসে দাঁড়ায়। কত বছর পরে দেখছিস, তবুও চিনে ফেললি? তুই জিনিয়াস। হয়েছে, পাম দিতে হবে না। নিধি কোথায়? তাকে তো খুঁজেও পাওয়া যায় না। আছে কোথাও, চল বাদ দে। আরে দাঁড়া, পরিচয় করিয়ে দিই। আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা। আর ওটাকে তো চিনিস, ওলো জিসান, যদিও কখনো গ্রামে আসেনি। কিন্তু আবির কোথায়? তাই তো, আবির কোথায়? আসে হয়তো ক্ষেত পোলা, গ্রামে ঘুরে দেখছে। চলো সবাই ভেতরে যাই। শুভ ওদেরকে নিয়ে ভেতরে চলে আসে। শুভ হলো নীরার মামাতো ভাই, আর নিধি হলো শুভর বোন। গ্রামে আসা মানে সব কাজিনেরা এক হয়ে আড্ডা মাস্তি করবে। সবাই ঠিক এটার জন্যই প্রস্তুত হচ্ছে। আবির রাস্তার থেকে ওঠার চেষ্টা করছে, গায়ে অনেক ব্যথা ওর। রনিরা তাকে অনেক মেরেছে। এরপর তারা বাইক নিয়ে বর্ষার উদ্দেশ্যে চলে যায়। আবিরকে যখন মারছিল তখন দু একজন থামাতে এলো। রনি ওদেরকে ছুরি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। সেজন্য কেউ আর এগিয়ে আসেনি আবিরকে বাঁচানোর জন্য। আবিরের গাল ফেটে রক্ত বের হচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা চারজন আবিরকে লাথি মেরেছে চারপাশ থেকে। পিঠ আর পেট প্রচন্ড ব্যথায় যন্ত্রণা শুরু করে দিয়েছে। আবির শোয়া থেকে উঠে দাঁড়ালো, রক্ত বমি শুরু হয়। তলপেটে অনেক লাথি খাওয়ার জন্য এমন ব্যথা হয়ে বমি শুরু করে দেয়। তবে গল বেয়ে রক্ত বের হতে থাকে। আবির কোনো রকম হেঁটে দূরের ওই রেস্টুরেন্টের মধ্যে যায়। রেস্টুরেন্টের মালিক আবিরকে ধরে চেয়ারে বসায়, পানি এনে দেন তিনি। আবির গালে চোখে মুখে পানি ছিটিয়ে নিল, চশমাতেও রক্ত জমে গেছে। লোকটা আবিরকে বলে, আপনার কিছু লাগবে? আবির থেমে থেমে উত্তর দেয়, একটু টিস্যু পেপার চাই, আর ব্যথার ওষুধ আমি নিতে পারবো। লোকটা জানে এদিকে আশেপাশে তো কোথাও ডাক্তার বা ওষুধখানা নেই। একটা কাজ করুন, কিছু তো গেলে একটা বড় গ্রাম পড়বে, ওখানে সবকিছু পাবেন আপনি। আবির কোনো রকম খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে। বারবার পেছনে তাকায় কোনো গাড়ি এদিকে আসছে কিনা। কোথায় যাবে সে জানে না। টিস্যু পেপার দিয়ে সে চশমাটা মুছে নিয়েছে। রনির একটা দুর্বল সহজ সরল ছেলেকে মেরেছে। আবির উদ্দেশ্যহীনভাবে হাঁটছে আর পিছনে তাকাচ্ছে। হঠাৎ আবির দেখে একটা সাদা রঙের প্রাইভেট কার ওর দিকে এগিয়ে আসছে। আবির দূর থেকে হাত ওঠায়, গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাত উঠে কয়েকবার নাড়াতে আবির যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না। অসহ্য যন্ত্রণার ব্যথা যেন তাকে কাবু করে দিয়েছে। আবির হাত উঠিয়ে নাড়ানোর সময় ধপ করে রাস্তার পাশে পড়ে যায়। এমন সময় গাড়িটা এসে থামে আবিরের ঠিক পাশে। গাড়িতে একজনই ছিলেন, আর সে হলো আলিফ সাহেব। আলিফ গাড়ি থেকে নেমে বাইরে আসে। আবিরকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। আবির বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করছে। আলিফ সাহেব প্রশ্ন করে, কে তুমি? এখানে এভাবে পড়ে আছো কেন? আমি যাব। কোথায় যাবে তুমি? আর দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। ওঠো তুমি। পারছি না। আরে ওঠো, এভাবে পড়ে থাকলে সবাই ভাববে তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছো। এখন গাড়িতে ওঠো, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আলিফ সাহেব শক্ত করে আবিরকে ধরে। সে কোনো রকম টেনে তুলে আবিরকে গাড়ির মধ্যে নিয়ে যায়। কি করবে তিনি ভেবে পাচ্ছে না। তবে আগে আবিরকে ঠিকমতো সুস্থ তার করতে হবে। আলিফ সাহেব গাড়িতে বসে। আবির ওনার পাশের সিটে বসা। ঠিক চোখ বন্ধ করে আবির বিড়বিড় করছে, আর মাঝে মাঝে জোরে কাশছে। আলিফ সাহেব এমনিতে একজন নেতা, তবে গ্রামে নিজেকে গোপন রেখেই আসছে। কারণ মিস্টার রহস্যময় যদি জানতে পারে আলিফ সাহেব শহরের বাহিরে, তবে ওনার জন্য বড়ই বিপদ আছে। আলিফ সাহেব আবিরকে হেল্প করার চেষ্টা করে। আপাতত গ্রামের দিকে যে কোনো ডাক্তারকে দেখাতে হবে তাকে। আবিরকে সেখানে রেখে চলে আসবে। আলিফ সাহেব গাড়ি স্টার্ট দিয়ে জোরে টান দেয়। ওইদিকে নীরার নানু হানিফ শেখ বেশ সচ্ছল মানুষ। গ্রামের থেকেও যেন প্রভাবশালী হওয়ায় বেশ নাম ডাক ওনার। তবে ক্ষমতা তেমন নেই, কিন্তু সম্মানটা আছে অনেক। আর হানিফ সাহেবের বাড়ি থেকে কয়েক বাড়ি পরেই নীরবদের বাসা, যার সাথে তিনি নীরা বিয়ে ঠিক করেছে। এজন্য বাড়িতে সবাইকে দাওয়াত করেছেন। ঢাকা থেকে সব মানুষ এসে জড়ো হয়েছে বিশাল প্রাসাদময় বাড়িতে। গ্রামেও যে এত সুন্দর বাড়ি থাকবে কেউ তা আশা করেনি।
শুভ সবাইকে নিজের থাকার জায়গা দেখিয়ে দিল। মনে মনে সে আবিরকে খুঁজছে, কিন্তু আবিরকে কোথাও পাচ্ছে না। হয়তো আছে, কিন্তু শুভর চোখে পড়ছে না। আবিরকে খোঁজার চেষ্টা করেও কাজের জন্য আবার ভুলে যাচ্ছে সে। সবাই এতটাই ব্যস্ত যে আবির আসেনি এটা কারোর চোখেও পড়ছে না। সবাইকে খাবার দেওয়া হয়। বসার ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে এসে বসেছে। নীরার নানু বাড়িতে ছেলের থেকে মেয়েদের সংখ্যা বেশি, তবে সবচেয়ে স্মার্ট যে ছেলেটা আছে সে হলো শুভ। আর শুভ এখন অবধি বর্ষার দিকে তাকায়নি। ওদিকে জিসান মনে মনে নিধিকে খুঁজছে, কারণ বাড়িতে এত আত্মীয় আসা সত্ত্বেও যে মেয়ে বাইরে আসছে না, সে মেয়েকে জিসান দেখার জন্য মনে মনে বেশ এক্সাইটমেন্ট হয়ে আছে। তাছাড়া মেয়েগুলো জিসানকেও যেন একটু বেশি হাইপ করছে। জিসান এগুলো এনজয় করলেও বর্ষা কিন্তু জিসানের দিকে তাকিয়ে বেশ জেলাস হচ্ছে। এজন্য বর্ষা শুভর সাথে চান্স নেওয়ার চেষ্টা করে। বর্ষা নীরার পাশে বসেছে। হালকা জলযোগের ব্যবস্থা করা হয়েছে। শুভ খাবার টেবিলে তত্ত্বাবধানে আছেন। শুধু শুভ নয়, শুভর সাথে জাইন, তপু ওরাও আছে। জাইন আর তপু হলো শুভর বেস্ট ফ্রেন্ড। শুভ নীরার কাছে আসে খাবার বেড়ে দিতে। নীরাকে দিয়ে সে চলেই যাচ্ছিল, তখনই বর্ষা বলে, নীরা, তোর কাজিন এমন কেন? আমার প্লেটে যে খাবার নেই সেটা কি তিনি দেখছেন না? সরি। সরি কিসের? শুভ আর চোখে বর্ষার দিকে তাকায়। বর্ষার প্লেটে খাবারে যা আইটেম ছিল সব একসাথে একেবারে অনেকগুলো ঢেলে দিয়ে দূরে এসে দাঁড়ায়। বর্ষা চোখ বড় করে অবাক হয়ে শুভর দিকে তাকায়। নীরা অত সে সবাই হাসতে থাকে। নীরা বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই। শুভ ওরকমই, কেউ তাকে ওয়ার্ডার করে না। কারো কিছু দরকার হলে তাকে শুধু বললেই হবে, তুই ঝাড়ু দিয়েছিস, এবার বুঝলি তো কেমন লাগে। তোর ভাইকে তো আমি পরে দেখছি, দেখি কেমন অ্যাটিটিউড দেখায়। বেশি ভাব কম নিতে বলবি আমার সামনে। বর্ষা কি সেটা তো জানে না, এমন কাঁদাবো যে টিস্যু পেপারও বিরক্ত হয়ে যাবে চোখের পানি দেখতে দেখতে। তুই ঝাড়ি দিয়েছিস, এবার বুঝলি তো কেমন লাগে। তুই আমার সব কাজিনদের ছাড়লি না, তবে নিশ্চিত তুই শুভর ব্যাপারে ফেল হবি। আর তুই যা শুরু করেছিস 12 ভাতারি অ্যাওয়ার্ডটা তোর পেতে আর বেশি দেরি নেই। চুপ কর। 12 ভাতারি কথাটা তো আমার জন্য কম হয়, আরো বেশি হবে। 24, 48। ও মা গো, ভাবলাম রাগ করেছিস। আবির খা। আচ্ছা, এই আবিরটা কোথায় গিয়েছে? কি জানি, দেখ কোথায় বসে আছে। ঢং দেখলে বিরক্ত লাগে। খালি অধিকার দেখায় আমার উপর। ভালোবাসা বস, বুঝবা না তুমি। আম্মু এখন আবিরকে খুঁজে নি। আবির যে এখানে নেই বা বাইরে আছে তা জানতে পারলে এতক্ষণ সব তোলপাড় করতো। বর্ষা চুপচাপ খেতে থাকে। বর্ষার পাশে আরো দুজন নীরার মেয়ে কাজিন এসে বসে। জিসান খাবার টেবিলের নিচ দিয়ে বর্ষার পা ছোঁয়ার চেষ্টা করছিল। জিসান একটু পা বাড়াতেই কার সাথে যেন পায়ের স্পর্শ লাগে। এমনিতে জিসান স্টাইলিশ ছেলে, মেয়েরা একটু গুরুত্বই দিচ্ছিল, তবে জিসান এমন কাজ করবে তা বর্ষার পাশে বসা একটি মেয়ের যেন কল্পনাতেও ছিল না। মানে জিসান বর্ষা নয়, অন্য একটি মেয়ের পায়ের সাথে পা ঠেকিয়ে বসেছে। মেয়েটাও ইশারাতে জিসানকে দেখে হাসতে থাকে। শুভ, জাইনা, তপু দাঁড়িয়ে আছে দূরে। শুভ দেখে ওর বোন নিধি সিঁড়ির উপরে বেশ দূরেই দাঁড়িয়ে আছে। নিধিকে দেখতে বেশ সুন্দরী আছে, কিন্তু তাকে চেনার আর দেখার মতো কেউই নেই। ইস্তাক, তোমার সাথে তো দেখা হবে আমার, কিন্তু সেটা সময় নয়, অসময় দেখা হবে। মিস্টার রহস্যময় হেলমেট পরে নিল, তারপর বাইকের উপর চেপে বসে বেশ জোরেই বাইক চালাতে থাকে। উদ্দেশ্য আদনান সাহেবের সাথে তার দেখা করতে হবে। অন্যদিকে আবার নীরা এখন আবিরকে খুঁজতে ব্যস্ত। সারা বাড়ি প্রায় খোঁজা শেষ, কিন্তু আবিরকে কোথাও পাচ্ছে না। আবিরকে দুপুর থেকে খুঁজে পাচ্ছে না সে। এটা যদি ওর মা, মানে বড় মা জানতে পারে তাহলে অনেক ঝামেলা সৃষ্টি হবে। তাই কাউকেই বলছে না নীরা। নীরা উপর থেকে নিচে নেমে আসছে। তখনই নিধি এসে সামনে দাঁড়ায়। নিধিকে দিকে নীরা বলে, তোর সাথে কথা নেই, আমি এসেছি। দেখা করেছিস? সরি আপু, দেখা করতামই, তবে সবার আড়ালে। বুঝছি। তো কি খবর বল। আপু, আবির আসেনি? তাকে রেখে তোমরা চলে এসেছো? কেন তাকে আনুনি এখানে? আবির তো ছিলই, কিন্তু এখন যে কোথায় সেটা জানি না। খুঁজছি তাকে, আর ফোনটাও অফ। ভাইয়াকে বলো আবিরকে খুঁজে আনতে। শুভকে তো খুঁজছি, ওকে দেখি কি করা যায়। চিন্তা করিস না, শুভকে বলছি আমি। নীরা শুভকে খোঁজার জন্য বাইরে আসে। শুভ নেই সেখানে, ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর বন্ধুদের সামনে বর্ষাও দাঁড়িয়ে আছে। তপু আর জাইন বর্ষাকে দেখতে ব্যস্ত। নীরা এসে দাঁড়ায় তপুদের সামনে। শুভ কোথায় রে? গিয়েছে কোথায় জানি না, বললো আসছি। নীরা, ওটা তোর বান্ধবী? সিঙ্গেল নাকি? কেন রে, কি দরকার?
ভাব দেখে মনে হচ্ছে সিঙ্গেল। তপু থাক, আমি কথা বলে আসি। কেমন করে হাসছে মেয়েটা। আমি প্রপোজ করব ভেবেই রেখেছি। মেয়ে দেখলেই প্রপোজ করতে হয়? বেয়াদব, যা সামনে থেকে। বর্ষা এসে নীরার পাশে জাইনকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার নীরা, ওনাদের সাথে আমার পরিচয় করিয়ে দিবি না? নে তুই পরিচিত হ। ভালো লাগছে না, যা খুশি কর। নীরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা জাইন আর তপুর দিকে তাকায়। তপু যেন ফিদা হয়ে গেছে বর্ষাকে দেখে। তপু বলে, আমি তপু, আপনাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। পছন্দ করে ফেলেছেন আমাকে, তাই না? কিন্তু আমার তো সবে কোনো ইন্টারেস্ট নেই। আমি তাকেই ভালোবাসবো যাকে বিয়ে করতে পারবো। আপনাকে নিজের করে নেওয়ার যথেষ্ট দিক আছে আমার। তাই নাকি? মনে হচ্ছে সিঙ্গেল লাইফটা থেকে বের হব। আর যদি কেউ আমাকে প্রপোজ করতো, আমি মনে হয় দেখতে বাজে। আপনি এত মিশুক, ফ্রিলি কথা বলেন। আহা, গ্রামে প্রথমবার এসেছি, আর বাড়ি থেকে কখনো আব্বু বের হতে দেয় না। ছেলেদের সাথে কখনো এইভাবে কথাও বলা হয়ে ওঠেনি আমার। তাই ভেবেছি আপনারা ইজি হয়ে কথা বলবেন, আমারও ভালো লাগবে। আমাকে বেয়াদব মেয়ে ভাবছেন, তাই না? না না, একদমই না। আপনাকে দেখেই বোঝা যায় না। আপনি অনেক অনেক ভালো। আমাদের সাথে যত খুশি কথা বলতে পারেন। হ্যাঁ পারি, তবে এমন একটা স্পেশাল মানুষ থাকা দরকার যার সাথে রাত জেগে কথা বলতে পারবো। আমাকে কেয়ার নেবে, আমাকে খুব ভালোবাসবে। সব হবে, শুধু আপনি অনুমতি দিন। বাই। বর্ষা তার প্লে গার্লের কাজ শুরু করে দিয়েছে। জিসান দূর থেকে এগুলো দেখছে। বর্ষা ঘুরে তাকিয়ে দেখে জিসান তাকে দেখছে। সে তাড়াতাড়ি জিসানের কাছে যায়। জিসান একটু রাগ দেখানোর ভঙ্গিতে চলে যেতে চায়, কিন্তু তখনই বর্ষা বলে, আমি পেরেছি। মানে কি পেরেছো? তোমাকে রাগাতে। এটাই নীরার সাথে বাজি ছিল। তুমি নাকি আমি কোনো ছেলের সাথে কথা বললে রাখবে না, বাট নীরা ভুল, আমি সঠিক। আর বলো না, ছেলেগুলো নাকি একটা মেয়েকে পছন্দ করে। নীরাকে বলছিল হেল্প করতে। নীরা তো নীরবের সাথে ব্যস্ত, সেজন্য আমি হেল্প করে দিচ্ছি। আর শোনো, তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি কোনো ছেলের সাথেই কথা বলি না প্রয়োজন ছাড়া। সো যদি তোমাকে দেখেছি কথা বলতে, দেখো তোমার খবর আছে। জিসান বর্ষার এমন ভালোবাসাময় শাসন দেখে আরো ইমপ্রেস হয়ে যায়। দুজনে অনেকটা সময় কথা বলতে থাকে। ওদিকে আবির হালকা চোখ মেরে তাকায়। গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করে সে। হাতে আর পেটে যেন আরো বেশি ব্যথা হয়েছে। আমি কোনো রকম ভাবে নাড়ার চেষ্টা করলো। তখন এক সুপ্ত মিষ্টি মেশানো কড়া ধাঁচের চিকন স্বরে কে যেন আবিরকে বলল, এই মিস্টার কানা, একদম ওঠার চেষ্টা করবেন না। যদি ব্যথা পান তাহলে ভাইয়া আমাকে সহ আপনাকে ওপর থেকে ফেলে দেবে। চুপচাপ শুয়ে থাকেন। আবির কথাগুলো শুনে ভালো মতো চোখ মেলিয়ে চাইল সামনের দিকে। একটা অপরিচিত মেয়ে বসে আবিরের চশমা নিয়ে নেড়ে চেড়ে দেখছে, আর আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেয়েটার ঐন্দ্রজালিক চেহারার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। মীরা মেয়েটার গায়ের রং ফর্সা না, দেখতে কালো, কিন্তু আবিরের চোখের গভীরতায় মীরা যেন এক জোনাক পোকা। কি মায়া দুটি চোখ! মীরা অতটাও কালো না যে বিরক্ত হবে মানুষ। মীরার চোখের দিকে তাকিয়ে আবির যেন কোথায় হারিয়ে গেল। আবিরের এমন হা হয়ে তাকানো দেখে মীরা খিলখিল করে হাসতে থাকে। ওর খিলখিলিয়ে হাসি শব্দ যেন বদ্ধ করে প্রতিধ্বনি হচ্ছে। আবির উপলব্ধি করে, নারী সে তো কোনো পদ্ম ফুল, হোক সে শুকনো তবুও সে ফুলিত। নারী হাসির শব্দেও মাদকতা থাকে। মীরা আবিরের চোখের সামনে হাত এনে ঠাস করে একটা চুটকি বাজালো। আবির চমকে যায়। মীরা এটা দেখে আরো হাসতে থাকে। মেয়েটা বেশ হাসতেই পারে। আবির একটু লজ্জা পেল। মীরা হাসতে হাসতে বলল, এই শুনুন, আপনার নামধাম কিন্তু জানি না। আপনি একটা চোর। অপরিচিতরা সবগুলোকে আমার চোর মনে হয়। আমি চোর না। তাহলে কে আপনি? আমি আবির। আমি কোথায়? আপনি কোথায় আছেন জানেন না? আপনি আছেন আমাদের বাড়িতে। আপনি একটু উঠতে পারবেন? মানে বসতে পারবেন? খাবার খেতে হবে, তারপর ওষুধ। আচ্ছা, কিন্তু আমার চশমাটা দিন। আপনি তো আবার কানা, মিস্টার কানা আবির। চশমা ছাড়া আপনার চোখ দুটো কিন্তু অনেক কিউট, মানে খরগোশের মতো। থাক। আবির কিছু বলল না। শোয়ার থেকে বসার চেষ্টা করলো, কিন্তু আবিরের দুর্বল শরীর দেখে মীরা বলে, আপনার কষ্ট করতে হবে না, আসুন। মীরা এগিয়ে যায় আবিরের দিকে। মীরার ওড়না দিয়ে আবিরের চশমাটা মুছে ওর চোখে পরিয়ে দেয় সে।
তারপর আবিরের হাত ধরে মীরা ওকে বসিয়ে দেয়, সাথে হেলান দিতেও বলে আবিরকে। আবির মীরার এমন বিস্ময়কর কেয়ার দেখে বারবার নিস্তব্ধ দুপুরের মতো নীরব পরিবেশের এক ক্লান্ত পাখি হয়ে যাচ্ছে। আবিরকে বসিয়ে দিয়ে মীরা বলল, হাত তো নাড়াতে পারছেন না। আচ্ছা, আমি খাইয়ে দিই, হা করুন। না থাক, আমি পারবো। সংকোচতার কিছু নেই, আমি কিন্তু অনেক রাগী একটা মেয়ে। আমার কথা না শুনলে আমি অনেক রেগে যাই, তখন কিন্তু আপনার সাথে আর কথাই বলবো না।